প্রিয় ছাত্রছাত্রীরা, এই লকডাউন পিরিয়ডে তোমরা অনেকেই বাড়িতে বসে গাছের পরিচর্যা করছো, তাই তো? গাছের পরিচর্যা করার পাশাপাশি তোমরা কিন্তু প্লান্ট স্পিসিস ডাইভার্সিটি ডিটারমিনেশন বাই ম্যাট্রিক্স মেথড এই প্র্যাকটিক্যালটিও করে ফেলতে পারো। তাহলে তুমি তোমার বাড়ির বাগানের প্লান্ট স্পিসিস ডাইভার্সিটি ক্যালকুলেশন করতে পারবে। প্লান্ট স্পিসিস ডাইভার্সিটি এক ধরনের বায়োডাইভার্সিটি। আমরা জানি 1980 সালে থমাস লাভজয় সর্বপ্রথম বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই টার্মটি ব্যবহার করেছিলেন এবং 1986 সালে ওয়াল্টার জি রোজেন বায়োডাইভার্সিটি টার্মটি ব্যবহার করেছিলেন। প্রকৃতপক্ষে কোনো একটি অঞ্চলে উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে বলা হয় বায়োডাইভার্সিটি। এই যে আমি বললাম উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশ, এখানে যদি আমি শুধুমাত্র বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমাবেশকে বিবেচনা করি, সেটি হলো প্লান্ট স্পিসিস ডাইভার্সিটি। ধরা যাক কোনো একটি অঞ্চলে আম এবং জাম গাছ মোট 50টি রয়েছে, আরেকটি অঞ্চলে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা ইত্যাদি মিলিয়ে 30টি গাছ রয়েছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু মোট গাছের সংখ্যা কম হলেও ডাইভার্সিটি বেশি, যেহেতু সেখানে স্পিসিসের সংখ্যা বেশি। বায়োডাইভার্সিটিকে জেনেটিক বায়োডাইভার্সিটি, স্পিসিস বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম আর হ্যাবিটেট বায়োডাইভার্সিটি এরকম তিনটি ভাগে ভাগ করা যায়। আর লেভেল অফ বায়োডাইভার্সিটিকে মাইক্রো লেভেল এবং মেগা লেভেলে বা ম্যাক্রো লেভেলে ক্যালকুলেশন করা হয়ে থাকে। এই যে মাইক্রো লেভেল ডাইভার্সিটিকে আবার আলফা, বিটা, গামা এই তিনটি ভাগে ভাগ করা যায়। বায়োডাইভার্সিটি ক্যালকুলেশনের জন্য যে গাণিতিক পদ্ধতিগুলি অনুসরণ করা হয় তাকে বলা হয় বায়োডাইভার্সিটি ইন্ডেক্স। এই বায়োডাইভার্সিটি ইন্ডেক্স উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে আলাদা আলাদা ইন্ডেক্সও ব্যবহার হয়, আবার কোনো কোনো ইন্ডেক্স আছে যা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি। বায়োডাইভার্সিটি ইন্ডেক্স ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখব কি পদ্ধতিতে কি ধরনের ইন্ডেক্স আমরা করতে চাইছি। আমাদের সিলেবাসে প্লান্ট ডাইভার্সিটি করতে বলা হয়েছে ম্যাট্রিক্স পদ্ধতিতে, তাই আমরা স্যানোন-উইনার ইন্ডেক্স এবং সিম্পসন ইন্ডেক্স এই দুটি বহুল প্রচলিত ইন্ডেক্স নিয়ে আজকে আলোচনা করব। দেখো, স্যানোন-উইনার ইন্ডেক্সে ফর্মুলাটি এখানে আমি দিয়েছি। এখানে ফর্মুলা শুরু হয়েছে মাইনাস দিয়ে, মাইনাস সামেশন n1 বাই n ইন্টু ln n1 বাই n। এই যে n1 স্মল n1 এখানে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অর অ্যামাউন্ট। এই নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস কি, ধরো তোমার বাগানে কতগুলি আম গাছ রয়েছে, কতগুলি জাম গাছ রয়েছে, প্রত্যেকটি হলো n1। আমের n1 যা হবে তাই, জামের n1 যা হবে তাই, এইভাবে বসাবে। এবার ক্যাপিটাল N হলো টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস। টোটাল নাম্বার বলতে আম, জাম, কাঁঠাল মিলিয়ে যা হচ্ছে সেটি। এবার এখানে একটা জিনিস বলা হয়েছে অর অ্যামাউন্ট। অ্যামাউন্ট বলতে কিন্তু বায়োমাস অর ডেন্সিটি। এই বায়োমাস বা ডেন্সিটি বের করাটা অত্যন্ত জটিল, আমরা অন্য একটি ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব। তবে জিওগ্রাফির ক্ষেত্রে আমরা হয় নাম্বার অথবা পার্সেন্টেজ অফ কভারেজ এরিয়া দিয়েও এটি করতে পারি। কভারেজ এরিয়া আমরা কিভাবে করতে পারি সে নিয়ে আমি পরে আলোচনা করছি। এই স্যানোন-উইনার ইন্ডেক্সের ভ্যালু 0 থেকে 5 পর্যন্ত হতে পারে। যত ভ্যালু বেশি হবে তত ডাইভার্সিটি বেশি হবে। এবার দেখি আমরা সিম্পসন ইন্ডেক্স। সিম্পসন ইন্ডেক্সে একইভাবে ফর্মুলা ব্যবহার করা হয়েছে, কিন্তু এই ফর্মুলায় ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এবং মজার বিষয় হলো সিম্পসন ইন্ডেক্সের ভ্যালু যত বাড়বে ডাইভার্সিটি তত কম হবে, অর্থাৎ ইনভার্স রিলেশনশিপ। তাই সিম্পসন ডাইভার্সিটি ইন্ডেক্স দেখানোর জন্য আমরা অনেক সময় 1 - d এই ক্যালকুলেশন করেও আমরা দেখাতে পারি। এবার দেখো কিভাবে আমরা ফিল্ড থেকে বায়োডাইভার্সিটির ডেটা কালেকশন করব সেই নিয়ে আলোচনা করব। দেখো, ফিল্ডে আমি এখানে 3টি আলাদা আলাদা সাইট দেখাচ্ছি তোমাদের। প্রথম সাইটের ক্ষেত্রে দেখো, প্রথম সাইটের ক্ষেত্রে আমরা সংখ্যা কাউন্টও করতে পারি, স্পিসিসের সংখ্যা, আবার কভারেজ এরিয়াও বের করে নিতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে কভারেজ এরিয়া বার করা কঠিন, কারণ বড় বড় গাছ, তাই এই ক্ষেত্রে সংখ্যা কাউন্ট করাটাই সহজ হবে। তৃতীয় ক্ষেত্রে এইখানে আমরা দেখতে পাচ্ছি ঘাসের কভারেজ রয়েছে, তাহলে ঘাসের সংখ্যা কাউন্ট করা যাবে না, এক্ষেত্রে আমরা কভারেজ এরিয়া বার করতে পারি। এবার আমরা ফিল্ডে গিয়ে কি করব? ফিল্ডে গিয়ে আমরা দেখলাম যে এখানে
বেশ ঘন জঙ্গল রয়েছে, সেক্ষেত্রে আমরা একটি নির্দিষ্ট দূরত্বে মার্ক করে নিলাম। আমাদের যে টেপ থাকবে সেটি দিয়ে এখানে দেখো 0, 5, 10, 5 মিটার ইন্টারভ্যালে একটি ডিস্টেন্স মার্ক করে নিলাম, নিয়ে ওখানে দড়ি বেঁধে দিলাম। দড়ি বেঁধে আমরা এরকম গ্রিড তৈরি করে নিতে পারি। এবার এক একটা গ্রিডে কী ধরনের স্পিসিস কতগুলি করে রয়েছে সেটি ক্যালকুলেশন কাউন্ট করে নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। এবার ধরো যদি ওরকম বড় গাছ না থেকে ঘাসের কভারেজ থাকে, তাহলে কি করব? ওই যে আমি একটু আগে বলেছিলাম, হয় সংখ্যা বা পার্সেন্টেজ অফ কভারেজ এরিয়া। এক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা এই যে ফ্রেমটি বানিয়েছি, এই ফ্রেমটি কিন্তু এদিকে 5 আর এদিকে 5, মোট 25খানা বর্গক্ষেত্র আছে। এই যে 25টা বর্গক্ষেত্র, তাহলে প্রত্যেকটা বর্গক্ষেত্র আমরা যদি 25টা সমান 100% এরিয়া ধরি, তাহলে প্রত্যেকটা বর্গক্ষেত্র এরিয়া কত ধরছে? 4%। এবার ধরা যাক এখানে একটা বর্গক্ষেত্রের মধ্যে একটি বিশেষ স্পিসিস রয়েছে, তাহলে আমরা বলবো সেটি 4% এরিয়া কভার করেছে, বা দুটি এরিয়া জুড়ে একই স্পিসিস দেখতে পাচ্ছি, তাহলে 8% এরিয়া কভার করেছে। এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। বা একটি পুরো আর একটি গ্রিডের হাফ রয়েছে, তাহলে আমরা সেটি 6% এরিয়া কভারেজ ধরতে পারি। এবার এটিকে আরও নিখুঁতভাবে করার জন্য আমরা কিন্তু এরকম একটি ফ্রেম তৈরি করে নিতে পারি। দেখো এই ফ্রেমটি 1 মিটার ইন্টু 1 মিটার, এই 1 মিটারকে আবার আমি 10টা ভাগে ভাগ করে দিয়েছি, তাহলে মোট 100টা ঘর পেলাম। 100টা ঘরের প্রত্যেকটা ঘর 1%। এবার তুমি যদি 1%-এর পর আরও নিখুঁতভাবে মাপ নিতে চাও, কারণ এই যে ঘাসগুলি দেখা যায়, ঘাসের ভেতর কত রকম ভ্যারাইটি ছোট ছোট আলো বিভিন্ন প্রজাতির ঘাস রয়েছে, সেটির পার্সেন্টেজ তুমি যদি অ্যাকুরেটভাবে নিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই যে 10টা ভাগ করেছি, একে আবার 10টা 10টা করে ভাগ করতে পারো। এভাবে তুমি নেট দিয়ে এই রকম একটি ফ্রেম তৈরি করে নিতে পারো। এই ফ্রেম দিয়ে আমরা কোনো জায়গার কভারেজ বার করতে পারি। আবার দেখো এখানে একটি বড় বিভিন্ন মাপের বিভিন্ন সাইজের দৈর্ঘ্য প্রস্থের আমরা ফ্রেম দেখিয়েছি, কাঠের ফ্রেম, ওখানে কোনো নেট লাগানো নেই। তো এবার আমরা যদি এই রকম একটি ফ্রেম তৈরি করি, ধরো একটা গ্রিড মানে 1%, ধরো এতটুকু এরিয়া কভার করেছে 4%, এতটুকু মানে 9%, আমাদের এখানে 9%-এর থেকে একটু কম আছে। এবার তুমি কতটা কম আছে সেটি বার করার জন্য এর ভিতর যে ছোট 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 যে মাপ থাকবে, সেই মাপ দিয়ে তুমি তার পার্সেন্টেজ বার করে নিতে পারো। তাহলে মাঠ থেকে আমরা কিভাবে সংখ্যা বা পার্সেন্টেজের হিসাব করব সেটা আশা করি বুঝতে পারলে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি 2019 সালে হিমাচল প্রদেশের কাজাতে আমরা ডেটা কালেকশন করছিলাম। এই সাইটে আমাদের ছাত্রদের দেখা যাচ্ছে তারা এই যে দড়ি হাতে নিয়ে ওখানে ওই গ্রিড তৈরি করছে। এই জায়গাটি একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো ঘাসের মতো কভারেজ এরিয়া নয়, কিন্তু গাছগুলো কিন্তু খুব ছোট ছোট গুল্ম টাইপের গাছ, অর্থাৎ এদের আমি সংখ্যা কাউন্ট করতে পারি, আবার কভারেজেও কাউন্ট করতে পারি। কিন্তু সংখ্যা কাউন্ট করাটাই যেহেতু বেশি সহজ হবে, এত বড় একটি এরিয়া তাকে সার্ভে করতে গেলে অনেকখানি জায়গা জুড়ে আমাদের দড়ি টানাতে হবে। সেক্ষেত্রে কভারেজ করার থেকে আমরা সংখ্যা কাউন্ট করে নিলেই আমাদের ম্যাপিংয়ে সুবিধা হবে। তাই আমরা এখানে দড়ি টানিয়ে এরকম ছোট ছোট গ্রিড করে নিয়েছি। দেখো ওরা গ্রিড বানাচ্ছে। এবার আমরা এখানে কি করলাম, ধরো একটা গ্রিড আমরা খাতায় এঁকে নিয়েছি, কিভাবে গ্রিডটা করছি তার ম্যাপিং প্ল্যান লেআউট করে নিলাম। এবার ধরো N1 একটা গ্রিড, সেই গ্রিডে আমাদের A1 গ্রিডে ধরো N1 নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, সেটি A একটা স্পিসিস রয়েছে তার সংখ্যা 2, B একটি স্পিসিস তার সংখ্যা 3, C 1, D 5, অর্থাৎ একটা গ্রিডের মধ্যে আমরা 4 ধরনের স্পিসিস পেয়েছি, তাদের সংখ্যা পেয়েছি। তাহলে এইভাবে আমরা যে ওই জায়গায় মোট যে সংখ্যাটি পেলাম ওই গ্রিডে, সেটি হলো আমাদের 11। একটা গ্রিডের মধ্যে মোট সংখ্যা 11। এইভাবে আমরা বি, সি, ডি সব গ্রিডের প্রত্যেকটার আলাদা আলাদা N1 এবং N বার করব। এবার দেখো N1 যদি আমরা পার্সেন্টেজে বার করতাম, অর্থাৎ ওই যে ফ্রেমটি আমরা দেখালাম ওইভাবে যদি পার্সেন্টেজে বার করতাম, তাহলে ধরো A সমান 2%, B সমান 3%, এরকম আমরা বিভিন্ন ধরনের পার্সেন্টেজ পেয়েছি বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে এই পার্সেন্টেজ যোগ করে যেটি পাবো সেটি ক্যাপিটাল N। কোনোভাবেই তোমরা কিন্তু ক্যাপিটাল N সমান 100% লিখবে না। কেন? দেখো এখানে কিন্তু 100% এরিয়া কভারেজ করা নেই ভেজিটেশন দিয়ে, অনেকখানি কিন্তু ওপেন এরিয়া রয়েছে। আর বায়োমাস ক্যালকুলেশনের জন্য আমরা এই পদ্ধতিটি
এই ফর্মুলা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের বায়োমাসের জন্য একটি সলিউশন তৈরি করে নিতে হবে। এ সম্পর্কে আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমরা জিওগ্রাফিতে নর্মালি সংখ্যা কাউন্ট করে বা পার্সেন্টেজ দিয়ে আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে কাজ করতে পারি। দেখো, আমরা যে সাইটে ডেটা কালেকশন করছিলাম ওখানে আমরা ধরো এইভাবে অনেকগুলো গ্রিড করেছি। এক্ষেত্রে টোটাল এটা সমান 4 মিটার, এটা 3 মিটার, প্রত্যেককে 1 মিটার করে করে আমরা দড়িটা নিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার আমাকে এই সংখ্যাগুলি কাউন্ট করে বসাতে হবে। আর খাতায় একটি ম্যাপিং করতে হবে। তার জন্য দেখো, খাতাতে আমি একটা স্কেল অনুসারে ম্যাপ করে নিয়েছি। আমরা ধরে নিয়েছি যেহেতু 4 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার এরিয়া, তাহলে 4 সেন্টিমিটারে যদি 4 মিটার হয়, 1 সেন্টিমিটারে 1 মিটার ধরা যায়। 1 সেন্টিমিটার করে করে আমরা এই গ্রিডগুলি তৈরি করে নিয়েছি। নিয়ে তার ABCD 1 2 3 এরকম নাম করে দিয়েছি। এবার দেখো, আমরা ওই জায়গা থেকে এখান থেকে আমরা কাউন্ট করব কোন ধরনের স্পিসিস কতগুলি রয়েছে। কাউন্ট করে আমরা আমাদের ম্যাট্রিক্স টেবিলে বসাবো। কিন্তু মুশকিল হলো, আমরা তো স্পিসিস চিনি না, আমরা তো বটানিস্ট নই। তাহলে আমরা কি করব? স্পিসিস চেনার জন্য আমাদের কাছে কিন্তু মডার্ন টেকনোলজি রয়েছে, প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে। তোমরা কি করো, স্মার্টফোন থেকে এই যে প্লান্টনেট 3.0.4 বা প্লান্ট আইডেন্টিফিকেশন 1.3 এই দুটি অ্যাপের যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারো। আরও অনেক ধরনের অ্যাপস রয়েছে, তবে এই অ্যাপস দুটি কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন লাগে না এবং ট্রায়াল পিরিয়ড নেই। এটি তুমি যতদিন খুশি ইউজ করতে পারো এবং অত্যন্ত সুন্দর, কাজে ব্যবহার করার জন্য খুব ভালো। এবার দেখো, আমি এখানে প্লান্টনেট 3.0.4 এই অ্যাপসটি ব্যবহার করেছি। মেইনলি এই অ্যাপস দিয়েই আমরা কাজ করে থাকি। এই অ্যাপসটি বা যে কোনো অ্যাপস তুমি যখন ওপেন করবে, প্রথম এই অংশটি আমরা দেখতে পাবো। তারপর দেখব এই স্ক্রিনটিতে এই যে ক্যামেরা এবং গ্যালারি, এই দুটি পার্ট তোমার সামনে চলে আসবে। অর্থাৎ তুমি আগে থেকে ছবি তুলে রেখেছিলে, গ্যালারি থেকে সেই ছবি সিলেক্ট করে তুমি তাকে আইডেন্টিফাই করতে পারো, অথবা ক্যামেরা দিয়ে সরাসরি তুমি ছবি তুলে আইডেন্টিফাই করতে পারো। কোন পদ্ধতি করবে? তুমি নিশ্চয়ই ভাবছো আমি গ্যালারিতে ছবিগুলো তুলে রাখবো, পরে ওটা কাউন্ট করে নেব। না, আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে স্পিসিস আইডেন্টিফাই করব, কারণ অ্যাপসের কিছু সমস্যা রয়েছে, সেটি আমি আলোচনা করছি। আমরা কি করলাম, প্রথমে ধরো কোনো একটি গাছের পাতার ছবি তুললাম। এখানে ছবি তোলার পর এখানে বিভিন্ন অপশান দেবে। তুমি যখনই ছবি তুলবে এই স্ক্রিনটি চলে আসবে। আসলে দেখো, এখানে বিভিন্ন অপশান রয়েছে, লিফ, ফুল, ফল, এরকম বিভিন্ন অংশ রয়েছে। তুমি এখানে যেহেতু পাতা আইডেন্টিফাই করেছো, তাই লিফ এটি প্রেস করো। প্রেস করলে তুমি এবার দেখতে পাবে যে এখানে অনেকগুলি গাছ তার ছবি দেখাচ্ছে এবং তার নাম বলছে। এবার দেখো, তোমার ওই গাছটি কিন্তু দেখতে একই রকম আরও অনেক গাছের সাথে মিলে যাবে, তাই অ্যাপস সরাসরি তোমাকে আইডেন্টিফাই করে দিতে পারছে না যে এটি ডেফিনেটলি অমুক গাছ। তাই আমরা কি করব, ওর ভেতর দেখব যে কোন পাতার সঙ্গে আমার পাতার সিমিলারিটি বেশি। দেখে নিলাম, এরকম 2-3টে গাছের নাম আমরা দেখে নিলাম। এবার আমরা কি করব, ওই গাছের ফুল বা ফল বা গাছের বাকল বা শিকড়, এরকম যে কোনো অংশ দিয়ে আমরা আবার ছবি তুললাম, তুলে আবার তাকে আইডেন্টিফাই করলাম। করে এবার দেখব যে আমি আগে যে 2-3টি স্পিসিসের নাম পেয়েছিলাম তাদের কার সঙ্গে এটি মিলে যাচ্ছে। বেশিরভাগটি যার সঙ্গে মিলবে আমি একে সেই স্পিসিস বলতে পারি। অর্থাৎ কাজটি কিন্তু খুব একটা সহজ নয়, 2-3বার করে তুমি কাজটি করবে। এবার কেন এই কথাটি বলছি, ধরো তুমি এই যে ছবিটি দিলে, এই ছবিটি দিয়ে তুমি এরকম অ্যাপসে যেমন তুমি গাছ আইডেন্টিফাই করতে পারো, তেমন বিভিন্ন প্রাণীকেও আইডেন্টিফাই করতে পারো। এবার অ্যাপস থেকে কুকুরও বলতে পারে, বেড়ালও বলতে পারে, এটি হলো সমস্যা। আবার দেখো, এখানে যে অনেক রকম পাতা রয়েছে, এই পাতাগুলি সব একই রকম দেখতে, তাহলে অ্যাপস কিন্তু একে যে কোনো একটি নির্দিষ্ট নামে আইডেন্টিফাই করে দিতে পারে। অর্থাৎ তোমাকে কনফার্ম হতে হবে যে অ্যাকচুয়াল তুমি কোন গাছের পাতা ছবি তুলেছ। তাই গাছের নাম আইডেন্টিফিকেশনের জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে ছবি তুলব এবং আইডেন্টিফাই করব, একবারেই আমরা কোনো ডিসিশনে আসবো না। এবং মাথায় রেখো, গাছের আইডেন্টিফিকেশনের জন্য ফুল হচ্ছে বেস্ট অপশান। অর্থাৎ কোনো গাছে যদি ফুল থাকে তাহলে তুমি অবশ্যই ফুলের ছবি দিয়ে আইডেন্টিফিকেশন করার চেষ্টা করবে। তবে সব ক্ষেত্রে তুমি এটা পাবে না।
যে ক্ষেত্রে যা যা অপশন পাবে সেটি দিয়ে আইডেন্টিফাই করবে। এবার আমরা আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করে নিয়ে আমরা এই যে গ্রিডটি তৈরি করেছিলাম, এই গ্রিডে এবার ধরো A1 গ্রিডে কোন ধরনের স্পিসিস কতগুলি আছে সেটি আমরা কাউন্ট করলাম, কাউন্ট করে এখানে বসিয়েছি। ধরো A1 গ্রিডে এই স্পিসিস 7টি, এটি 1, এটি 4, এটি 1, এটি 4 এরকম রয়েছে। তাহলে আমরা এই সবগুলিকে যোগ করে দিলাম, তাহলে আমরা ক্যাপিটাল N পেলাম 17। এগুলি ছিল N1, সব প্রত্যেকটা আলাদা আলাদা N1। এবার আমি ক্যালকুলেশন কিভাবে করব। ক্যালকুলেশন করার সময় দেখো স্যানন উইনার ইন্ডেক্সে বলা হয়েছিল N1/N ইন্টু ln N1/N। তাহলে আমি কি করব, এখানে তোমরা যেভাবে ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটরে যেহেতু সেকেন্ড থার্ড ব্র্যাকেটের চিহ্নটি দেখা যায় না, তাই আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েই ক্যালকুলেটরের মতো বসিয়েছি। তুমি দুটি ফার্স্ট ব্র্যাকেট দাও, দিয়ে 7 ডিভাইডেড বাই 17, প্রথম ক্ষেত্রে 7 ছিল আর টোটাল 17, ইন্টু ln 7 ডিভাইডেড বাই 17 করলে আমি যে ভ্যালুটি পেলাম সেটি এখানে বসিয়ে দিলাম। সিমিলারলি এটা 1 ডিভাইডেড বাই 17 ইন্টু ln 1 ডিভাইডেড বাই 17, এইভাবে ক্যালকুলেশন করে আমরা প্রত্যেকটার ভ্যালু বসালাম, বসিয়ে এগুলিকে যোগ করলাম। তাহলে আমরা কি পেলাম, সামেশন, এই ভ্যালুটি পেলাম। এবার আমাদের স্যানন উইনার ইন্ডেক্সের ফর্মুলা কি ছিল, মাইনাস সামেশন, তারপর এই অংশটি ছিল। তাহলে আমরা যে সামেশনটি পেলাম তার আগে যদি মাইনাস বসাই, দেখো এখানে মান কিন্তু সবসময় মাইনাসেই আসবে, যেহেতু ln দিয়ে তুমি ক্যালকুলেশন করেছো। তাহলে মাইনাসে আসলে এই মানটিকে আমরা প্লাস করে নিয়ে এখানে বসিয়ে দেবো, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এটি হবে স্যানন উইনার ইন্ডেক্স। এবার সিমসম ইন্ডেক্স করার সময় আমরা কি করব, সিমসম ইন্ডেক্সে দেখো ফর্মুলা n1 ইন্টু n1 মাইনাস 1। তাহলে n1 আমাদের কত, 7, n1 মাইনাস 1 কত, 6 হবে, 7 মাইনাস 1 করলে তাহলে 7 ইন্টু 6, দেখো আমরা তাই বসিয়েছি 7 ইন্টু 6, তারপর ডিভাইডেড বাই এখানে n17 ইন্টু 16, এইভাবে করলাম। করার পর আমরা স্যানন উইনার ইন্ডেক্সের ভ্যালুগুলি পেলাম, প্রত্যেকটি ভ্যালু পেলাম, এবং দেখো যেখানে 1 সেখানে কিন্তু এই ভ্যালু 0 আসবে। এইভাবে আমরা এখানে টোটাল ভ্যালু বসিয়ে দিলাম, টোটাল যেটি পাবো সেটি কিন্তু সিমসম ইন্ডেক্স। এবার লক্ষ্য করো এখানে কিন্তু স্যানন উইনার ইন্ডেক্স প্রথম ক্ষেত্রে বেশি এই তিনটির মধ্যে, এবং লাস্টেরটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভ্যালু সবচেয়ে কম। সিমসম ইন্ডেক্সে দেখো উল্টো, প্রথমটার ক্ষেত্রে ভ্যালু সবচেয়ে কম আর লাস্টেরটার ক্ষেত্রে ভ্যালু সবচেয়ে বেশি। তাই আমরা যখন এই ম্যাট্রিক্সটি তৈরি করবো, একে আমি ম্যাট্রিক্স 1 বলেছি, ম্যাট্রিক্স 2তে আমরা কি করব, ম্যাট্রিক্স 2তে গিয়ে আমরা সিমসম ইন্ডেক্সের পাশে 1/d এই কলামটি করব। আমি পরীক্ষার সময় হয় ম্যাট্রিক্স 1 বা ম্যাট্রিক্স 2, একবারেই ম্যাট্রিক্স 2টাকেই তুমি ম্যাট্রিক্স বলে করতে পারো, করে এইভাবে দেখিয়ে দেবো। এবার এটি যখন আমরা ক্যালকুলেশন করে সবগুলো গ্রিডের ভ্যালু বার করলাম, এবার একটি ম্যাপিং করতে হবে। তাহলে আমাকে এখানে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা A1, A2, A3 প্রত্যেকটা জায়গায় যে ভ্যালু পেয়েছি, স্যানন উইনার বা সিমসম বা 1-d যে কোনো ভ্যালু বসিয়ে আমরা তাকে ম্যাপিং করব, যেভাবে আমরা আইসোপ্লেট করি, টোপোশিটে করতাম, এরকম ভ্যালুগুলো বসিয়েছি, বসে আইসোপ্লেট করেছি। করার পর যে জায়গায়, যেহেতু আমরা স্যানন উইনার ইন্ডেক্স করছি, তাহলে ভ্যালু বেশি মানে সেখানে ডিপ কালার দেখো ভালো করে, এবং সিমসম ইন্ডেক্সে ভ্যালু কম মানে ডিপ কালার, উল্টো রিলেশনশিপ। এবার দেখো দুটো কাজ আমি একটু কম্পেয়ার করে দেখাই। দেখো স্যানন উইনার ইন্ডেক্স আর সিমসম ইন্ডেক্সে যেখানে ভ্যালু বেশি সেখানে ডিপ কালার দেখছি আমরা সিমসমে, স্যানন উইনারে ঠিক উল্টোটা, বেশিটাতে ডিপ কালার। অর্থাৎ যেখানে সিমসম ইন্ডেক্সে ভ্যালু বাড়বে সেখানে ডাইভার্সিটি কম হবে, স্যানন উইনারে ঠিক এর উল্টো ব্যাপার লক্ষ্য করব। আমি এখানে বেশ কিছু ডিফারেন্স এখানে দেখিয়েছি এই দুটি ইন্ডেক্সের। যেহেতু এই সমস্যা রয়েছে তাই আমরা প্ল্যান্ট ডাইভার্সিটি ইন্ডেক্স বলে 1-d করতে পারি। এক্ষেত্রে দেখো আমরা কিন্তু যেহেতু সিমসম ইন্ডেক্সকে ইউজ করেছি কিন্তু 1 মাইনাস করেছি সিমসম ইন্ডেক্স থেকে, তাই আমি সিমসম ইন্ডেক্স শব্দটি ব্যবহার করলাম না, প্ল্যান্ট ডাইভার্সিটি ইন্ডেক্স ব্র্যাকেটে 1-d করলাম, যেহেতু d মানে সিমসম ইন্ডেক্স করে, তারপর আমি এইভাবে আবার একটা ম্যাপিং করলাম। এবার দেখো 3 ধরনের ম্যাপিংয়েই কিন্তু একই রকম জোনেশন এসছে। শুধু মাথায় রাখবে সিমসম ইন্ডেক্স দিয়ে ক্যালকুলেশন করলে কম ভ্যালুতে বেশি ডিপ কালার হবে।
এইটুকু মাথায় রাখলে হবে। এরপর একটি ক্যালকুলেশন, ছবিটি আঁকার পর একটা ইন্টারপ্রিটেশন করে দেবে। এবার প্রশ্ন হলো, তোমরা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন রাখছে, বাবা পরীক্ষার সময় এতভাবে ডেটা কালেকশন করব, কি করব, কখন করব। হ্যাঁ, পরীক্ষায় যেটা হতে পারে, আমার জানা নেই কি থাকবে, তবে যেটা হতে পারে আমার ধারণা, ধরো এরকম দুটি সাইটের ছবি দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো শ্যানন উইনার এবং সিম্পসন ইন্ডেক্স দিয়ে ক্যালকুলেশন করে দেখাও কার ডাইভার্সিটি বেশি কার কম, কম্পেয়ার করো। তোমার সেক্ষেত্রে কোনো ম্যাপিং করতে হলো না, তুমি শুধু ম্যাট্রিক্স টেবিলটা তৈরি করবে, ম্যাট্রিক্স টেবিল তৈরি করে ক্যালকুলেশন করে ভ্যালু বার করবে, এবং ভ্যালু বার করে তুমি তোমার রিমার্কসটা লিখবে কোন ক্ষেত্রে বেশি কম ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় এরকম হতে পারে, কিছু সিলেক্টেড এরিয়া দিল, তার একটি ম্যাপ দিল এবং এরকম বিভিন্ন স্পিসিসের সংখ্যা দিয়ে দিল। অর্থাৎ তোমাকে কোনো ছবি দিয়ে কাউন্ট করতে হবে না, কিছু করতে হবে না, কাউন্ট করে দেওয়া আছে। তুমি সেক্ষেত্রে কি করবে, শুধু বায়োডাইভার্সিটির ক্যালকুলেশন করবে, অর্থাৎ ম্যাট্রিক্স টেবিল তৈরি করে বায়োডাইভার্সিটি বার করবে, বার করে নিয়ে তারপর তুমি তাকে ম্যাপিং করবে। ওই যে ম্যাপটি দেওয়া থাকবে সেই ম্যাপের উপর ম্যাপিং করবে। আবার ম্যাপ দেওয়া না থাকলে শুধু ক্যালকুলেশন করে আগের মতো ইন্টারপ্রিটেশন করে দেবে। আবার ধরো এরকম দুটি ম্যাপ দিয়েছে, একটা টোপোশিট দিতে পারে। টোপোশিটে তোমরা জানো বিভিন্ন ধরনের গাছের সিম্বল দেওয়া থাকে, ওই সিম্বলগুলোর আবার বিভিন্ন নাম রয়েছে, আমরা লিজেন্ড দেখলে টোপোশিটে বুঝতে পারি। সেই নামগুলোকে দিয়ে তুমি এখানে সংখ্যা কাউন্ট করে বসাতে পারো আগের মতো। অথবা এরকম একটি সাইটের ছবি দিয়েছে, তার ভিতর আবার এরকম গ্রিড করে দিয়েছে, বা তোমাকে মুখে বলে দিয়েছে 2 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার গ্রিড করে নাও। করে নিয়ে তুমি কি ধরনের গাছ কটি পাচ্ছ সেটি এই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবে। এরকম যদি ছবি থাকে, দেখো এই গাছটিকে তুমি কোন গ্রিডে ধরবে, এটি কিন্তু এই নিচের গ্রিডের অংশ, কারণ এর গোড়া নিচেই রয়েছে, এই জিনিসটি একটু লক্ষ্য রেখো। এইভাবে তোমরা শ্যানন উইনার ইন্ডেক্স বা সিম্পসন ইন্ডেক্স দিয়ে ম্যাট্রিক্স পদ্ধতিতে প্লান্ট স্পিসিস ডাইভার্সিটি বার করতে পারো। তোমরা নিজের বাড়ির বাগানের প্লান্ট স্পিসিস ডাইভার্সিটি বার করো, বার করে আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে বুঝবো যে তোমরা সত্যিকারেই কাজটি বুঝতে পেরেছো। আর আরও ডিটেলস জানার জন্য, আমার যে লিমিটেশনগুলি রয়েছে সে সম্পর্কে আরও বিশেষভাবে জানার জন্য তোমরা এই রেফারেন্সগুলি ফলো করতে পারো। এই কাজটি করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি যাদের কাছে কৃতজ্ঞ তাদের নাম এখানে বললাম। আমি প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।